আলাদিন। জাফর নয়, ওয়াজিরে আলা। তোর জীবন খুব সাধারণ ছিল, আর মরার পরে তোর ভূতের জীবনটাও সাধারণই থেকে গেল। এবার তোমার কি হবে আলাদিন? আমার তো সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, কিন্তু তোর সেটাই হবে যেটা আমি চাইব। আরে অন্তত একবার দেখে তো নাও তুমি কোথায় আছো। আমি এখানে একেবারে মুক্ত, আর তুমি ওখানে বন্দী। আমি শুধু আকাশের চাঁদ নই, বরঞ্চ আমি পুরো আকাশ, আর তুমি কিছুই না। 1 বছর আগেও সময় আমারই ছিল, আর আজকেও সময়টা আমার। সিংহকে বিপদে দেখে ইঁদুর নিজেকেই সিংহ ভাবছে। শুধু একবার জাফর তার নিজের দোষ স্বীকার করে নিক, তারপর জিনুর প্রদীপ আমরা ফেরত পেয়ে যাব। তাহলেই আমরা জয়ের অনেক কাছে পৌঁছে যাব। যত হাসার হেসে নে জাফর, কারণ দ্বিতীয়বার হাসবার সুযোগ পাবি না তুই। আমি তোর আসল রূপটা পুরো বাগদাদের সামনে দেখাতে এসেছি, তাই নাকি? আর এইটা আমি করেই ছাড়বো সবাইকে। সত্যি একেই বলে দেব, ওকে তাই বলে দেব। আরে হাট! আরে কিচ্ছু বলতে পারবে না তুমি। কি বলবে? সত্যি? সত্যিটা জানো তুমি কি? সত্যি সেটাই হয় যার বিশ্বাস জনগণ, দুনিয়া আর সবাই করে। আর রাজকুমারীও সেটাই বিশ্বাস করে, যে তুমি মহামান্য বাদশাকে খুন করেছ। আর এরা সবাই সত্যিটা মেনে নিয়েছে। সে যা খুশি করুক, কেউ মানুক বা না মানুক, বিশ্বাস করুক বা না করুক, সত্যিটা সত্যিই থাকবে জাফর। আর সত্যি এটাই যে জনগণদের সাথে, যেই রাজ্য, যে মহামান্য বাদশাকে তোর রক্ষা করা উচিত ছিল, তাদের সাথে তুই তোর শয়তানি খেলা খেলেছিস। এটাকে শয়তানি বুদ্ধি নয়, বরং চালাকি বলে। বিশ্বাসঘাতকতা নয়, বরং রাজনীতি বলে। আর রাজনীতি এটাই নিয়ম। কি করবো? কোথায় যাবো এখন? কি করবো? এখানটা লুকিয়ে পড়ি। বাড়িতে রান্নাঘর থেকে 1 গ্লাস জল আনতে এর প্রাণ বেরিয়ে যায়। দেখো, যেই আমাকে পেটানোর সুযোগ পেয়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করে দিল। জানি না এই পেতনির থেকে কবে আমি ছাড়া পাবো। গর্ধব একটা। পেতনিটা এসে আমাকে উপরে পাঠানোর আগে আমি নিজেই উপরে চলে যাব। সোনার আসর ফিরতে গেল কোথায় লোকটা? সোজা আঙুলে ঘি বেরোবে না, আঙুলটাকে বেঁকাতেই হবে। তুই যেরকমই হোস না কেন, আমি এটা খুব ভালো করেই জানি যে তুই কেন এরকম। কে? হ্যাঁ, আমি বুঝে গেছি জাফর যে তুই কি ধরনের মানুষ।
দুর্বল তুই, কিন্তু তুই এই কথাটা মানতে চাস না, কিন্তু জানিস খুব ভালো করে। আর নিজের থেকে শক্তিশালী কাউকে দেখলে তুই ঘাবড়ে যাস, পাগল হয়ে যাস, ভয় পেয়ে যাস। আর তুই কাপুরুষ বলে তোর এই শয়তানিগুলো করিস। মহামান্য বাদশাহ, আমার বাবা ওমার কালো চোর। আর বিষয়টা যদি ভালোবাসা, ক্ষমতা আর সততার হয়, তাহলে এদের সামনে তোর দাঁড়ানোর সাহসই নেই। আর এই কথাটা তুই খুব ভালো করেই জানিস। আর সেই জন্যে তাদের সাথে লড়াই করবার জন্য মাঠে নামিসনি, বরং নিজের ঘরের মধ্যে লুকিয়ে নিজের চাল চেলেছিস। তোর সামনে থেকে লড়াই করবার ক্ষমতা ছিল না, তাই তুই পিছন থেকে আক্রমণ করেছিস জাফর। ওদের সময় খারাপ ছিল তাই, না হলে তুই তাদের কিচ্ছু করতে পারতিস না। আলাদিন, তুই দুর্বল, কাপুরুষ, জিনের জাদু ছাড়া তুই বেকার। তুই আবার বাগদাদের সিংহাসনে বসতে চাস? আরে প্রয়াত মহামান্য বাদশার পায়ের ধুলো তোর হাতে নেবার যোগ্যতা নেই, আর তার মাথার মুকুট পরবার স্বপ্ন দেখছিস? ওই কালো রাতে আল্লাহর অন্য কোনো ইচ্ছা ছিল জাফর, না হলে তুই মহামান্য বাদশার সামনে এক মুহূর্তও টিকতে পারতিস না। উনি তোর গলাটাকে দুমড়ে মুচড়ে নিজের পায়ের তলায় রাখতো। ওই কালো রাতটায় যা যা হয়েছিল আল্লাহর ইচ্ছে মতো নয়, বরং এই এই শয়তানের ইচ্ছে মতো হয়েছিল। যাকে তুই সব থেকে শক্তিশালী বলছিস তাকে আল্লাহ নয়, আমি মেরেছি, আমি। জানি, আর খুব তাড়াতাড়ি পুরো দুনিয়া এটা জেনে যাবে। আজকে তুই সব সত্যি বলবি জাফর, আর এই সত্যিটা খুব বেশিক্ষণ লুকিয়ে থাকবে না। তুমি সত্যি কথাগুলো সব শুনতে চাও, তাই না? তাহলে শোনো, তোমার বাবা, তার মানে ওমরকে আমি মেরেছি। মহামান্য বাদশাকে খুন আমি করেছি। আর ওই ঘটনায় তোমার ওপর দোষ চাপিয়ে তোমাকে জ্যান্ত আমি কবর দিয়েছি। আমার সামনে আমার শত্রুদের ভাগ্য, জীবন আর সময় তিনটেই মাথা নত করে, আর খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই পুরো দুনিয়া আমার সামনে মাথা নত করবে। আরে কি হলো, কষ্ট হচ্ছে? আরে না 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 না, মুক্ত হতে চাও? হতে পারবে না। আলাদিন গরিবদের ভগবান, লোকেদের অসুবিধায় পাশে দাঁড়ানো ব্যক্তি, হতে পারবে না। আলাদিন, তুমি একটা ইঁদুর যে আমার মতো সিংহের জালে ফেসে গেছো। আর তোর তোর এটাই ঠিক জায়গা। কি হলো? কি হলো?
তুমিই তো বলেছিলে যে সব সত্যিগুলো তুমি শুনতে চাও, তাই আমি বলে দিলাম। এবার বলো, তুমি আমার কি করবে বলো? কিচ্ছু করতে পারবে না তুমি, কারণ বাগদাদের জনগণ আর রাজকুমারী দুজনেই আমার কথায় বিশ্বাস করে। তোমার কথাই তো একদমই নয়। রাজকুমারী, বেচারি রাজকুমারী আমাকে এসে জিজ্ঞেস করে, ওয়াজিরে আলা, আমাকে বলুন আমার বাবা গুফর পোশাকে কেন দেখা করতে গেছিলেন আলাদিনের সাথে? কেন গেছিল? আরে মূর্খ মূর্খ, উনি কি জানেন যে আপনার বাবাকে ওখানে যে পাঠিয়েছিল সে নিজেই গুফো, মানে সেটা আমি। ওয়াজির আলা, সাধারণ মানুষ বানানোর সমস্ত ব্যবস্থা এবার আপনাকে করতে হবে। আমি মহামান্য বাদশাকে এই বুদ্ধিটা দিয়েছিলাম যে আপনি গুফর পোশাক পরে আলাদিনের সঙ্গে দেখা করুন, আর তখন তুমি ওখানে পৌঁছলে আর আমি আংটির জিনের সাহায্যে, ওর জাদুর সাহায্যে মহামান্য বাদশাকে বশ করে নিলাম। তখন মহামান্য বাদশা উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো, আমি গুফর। আলাদিন ওনাকে উত্তেজিত করলো, ও রেগে গেল আর তখনই মহামান্য বাদশার উপর আক্রমণ করতে চেষ্টা করলো। তখন আংটির জিন নিজের শক্তি আর তার জাদু দিয়ে মহামান্য বাদশাকে সেখানে নিয়ে এলো যেখানে আমি চেয়েছিলাম, আমার গোপন ঘরে, যেখানে আমি ছিলাম। ওখানে আমি মহামান্য বাদশাকে খুন করলাম। আর যখন আলাদিন ওখানে পৌঁছলো তখন আমি বাদশার মৃতদেহ ওর গায়ে ফেলে দিলাম। এই পুরো খেলাটাকে শেষ করার জন্যে রাজকুমারীর ওখানে পৌঁছানো দরকার ছিল। রাজকুমারীও সেটাই দেখলো যেটা আমি দেখাতে চেয়েছিলাম। আর যখন রাজকুমারী সেখানে পৌঁছলেন তখন তিনি দেখলেন মাটিতে মহামান্য বাদশার মৃতদেহ আর রক্ত লাগা তরোয়াল ধরে থাকা আলাদিন। আলাদিন আলাদিন তখনও সেটা হয়েছিল যেটা আমি চেয়েছিলাম, আর এখনো সেটাই হবে যেটা আমি চাইব। আমি কি করতাম? আমি ওই সময় জাফারের গোলাম ছিলাম। সোনার মিনার, সোনার মিনার হবে। আমি রাজকুমারীর কুরবানি দেব। জাদুঘর মল্লিকার দুনিয়ার দরজা খুলবে। আরে এই পুরো দুনিয়ার আমি হব বাদশাহ। আর কি বলবে রাজকুমারীকে? আর কখন বলবে? কারণ আমি তোকে এই মাটিতে 100 মাইল নিচে পুঁতে দেব, আর তুই বেরোনোর কথা ভাবতেও পারবি না। জাফর নিজের দোষ স্বীকার করে নিয়েছে।
আর আমার আংটি ওর প্রত্যেকটা কথা বন্দি করে নিয়েছে। এখন আকা খুব সহজেই আমার আংটিকে ব্যবহার করে রাজকুমারীকে সমস্ত সত্যি দেখাতে পারবে। আমি জানতাম যে তোকে একটু রাগিয়ে দিলে তুই আর চুপ থাকবি না। সেটাই হলো। তুই যা যা বলেছিস সেটা আংটির জিনের আংটিতে বন্দি হয়ে গেছে। এইবার তোর কি হবে রে শয়তান? সোনার আসর ফিরতে খড়ের গাদায় ছুঁচ খোঁজা সোজা। এই এত বড় প্রাসাদে ওই ছুঁচোর মতো আমার স্বামীটাকে খোঁজা খুবই মুশকিল। কি যে করি, একটা কাজ করি, বাড়িতে গিয়ে অপেক্ষা করি। দেরি করে হলেও ইঁদুর গর্তে ঢুকবেই, তখন ধরবো। চল নাজনীন। সোনার আসর ফিরতে এই সামান্য একটা সিপাহীর কাছে এত সোনা। আরে দাদা শুনুন। আদাব। আদাব। আমার নাম নাজনীন। আপনার পরিচয়? আমি ইকবাল। আচ্ছা ইকবাল মিয়া, একটা কথা বলুন তো, এত সোনা কোত্থেকে পেলেন? সোনা? কোথায় সোনা? তুমি কে? এখানে কি করে এলে? সোনার আসর ফিরতে সোনা পাওয়ার খুশিতে আমি তো ভুলেই গেছি যে এই চশমা দিয়ে আমি যা দেখি সেই ব্যাপারে কাউকে বলা যাবে না, শুধুমাত্র ওটা কাজে লাগাতে হবে। আচ্ছা, তাহলে তুমি চুরি করতে এখানে এসেছো? আমি এক্ষুনি অন্য সিপাহীদের ডাকছি। ইকবাল মিয়া, রেগে যাবেন না। কিছু কথা আপনি জানেন না, কিছু জিনিস আমি জানি না। না আপনি চুরি করেছেন, না আমি চুরি করেছি। যদি অন্য কেউ চুরি করে থাকে তাতে আমাদের কি? আচ্ছা ঠিক আছে, তুমি যদি এক্ষুনি প্রাসাদ থেকে বেরিয়ে যাও তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না। এক্ষুনি চলে যাচ্ছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই আজকাল বাবা মা একটু বেশি দুষ্টু হয়ে গেছে, কত দেরি করে বাড়ি আসে। আমার গুল্লু, ওরা কোনো বিপদে পড়ে যায়নি তো? গুল্লু ছাড়ো না, বাদ দাও। তুমি আপেল খাও। না আমি খাবো না। বাবা, বাবা, তুমি হাঁপানি রোগীর মতো করছো কেন? মা কোথায়? মোষ, সোনা, প্রাসাদ, জল। কল? বাবা পাগল হয়ে গেছে। আল্লাহ! গাধার বাচ্চা, কল নয় জল। তুমি যদি এরকম বিড়বিড় করে কথা বলো আমি কি করে বুঝবো? নিয়ে আসছি কল, মানে জল। জল। প্রাসাদ, সোনা, মোষ। নিশ্চয়ই ওই মুটিটা আলাদিনের ভূতের ব্যাপারে ওয়াজিরে আলার সাথে কথা বলতে গেছে। প্রাসাদ থেকে পুরস্কার স্বরূপ সোনা নিতে গেছে। কিন্তু একজন চালাক বৌমা থাকতে
শাশুড়ির পরিকল্পনা কি করে বাস্তব হতে পারে? হায় আল্লাহ, এমনটা কি করে হতে পারে? গুল্লু, তুমি এদিকে বাবাকে সামলাও, বাবা বাবা, আর আমি মাকে খুঁজে নিয়ে আসছি। ওই পেতনিকে নিয়ে এসো না, ও আমার প্রাণ নিয়ে নেবে। বাগদাদ আর বাগদাদের বোকা জনগণ আমাকে বাগদাদের রক্ষাকর্তা ভাবে। একবার আমি ওই খবিজ আলাদিনের ভূতকে শাস্তি দিয়ে শেষ করে দিই, তাহলে জনগণের বিশ্বাস হবে যে আমি ওদের প্রিয় মহামান্য বাদশার খুনিকে শাস্তি দিয়েছি। আর তারপর আমার সম্মান আরো বেড়ে যাবে। আর রাজকুমারীর কথা? যে পাতলা থাকে সে কম খাক, যাকে আমি চাই সে জমে যাক। যাও। চলো চাচা, চলো চলো। চাচা জাফরের কাছ থেকে জিনুর প্রদীপটাকে নিয়ে নাও। তাড়াতাড়ি। আমার জাদু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি। আকা, একবার চাচা জিনুর প্রদীপটাকে বের করে নিক, তারপরেই আপনি জাফরকে আক্রমণ করবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি।